ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অর্থ হলো এই যে সমাজে বিদ্যমান পোলারাইজেশন, সমাজে বিদ্যমান যে মেরুকরণগুলি, সেই মেরুকরণগুলি উধাও হয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা, বাংলাদেশের রাজনীতিতে যে মেরুকরণ, সেই মেরুকরণের কোনো প্রভাব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। এটি সম্পূর্ণ একটি মানে কি বলবো, একটা খুবই শিশুতোষ ধারণা। আপনার অ্যাকচুয়াল কম্প্যারেটিভ যেটা, যদি এটাকে একটি বিতর্ক ধরি, তাহলে এখানে অ্যাকচুয়াল তুলনামূলক যে দুটি জায়গা, সেটি হচ্ছে এক, আপনি কি রাজনীতিকে ওপেন রাখার পক্ষে, আপনি কি রাজনীতিকে মুক্ত রাখার পক্ষে, নাকি আপনি রাজনীতিকে গুপ্ত রাখার পক্ষে। সময় যখন ন্যাপ অনেক গুরুত্বপূর্ণ পার্টি ছিল, তখন ন্যাপের অসংখ্য মানুষজন ছাত্র ইউনিয়ন থেকে গিয়েছে। সেই সাবেকদের সাথে কানেকশন আপনার বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলি, আওয়ামী লীগ, বিএনপি, তাদের মধ্যে অনেক লোককে আপনারা পাবেন যারা ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন। কিন্তু অ্যাজ সাচ কোনোভাবে গঠনতান্ত্রিক জায়গা থেকে বা চর্চার জায়গা থেকে আপনারা কমিউনিস্ট পার্টির সাথে ছাত্র ইউনিয়নের কোনো ডিরেক্ট কানেকশন পাবেন না। এবং কমিউনিস্ট পার্টির বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে যে অবস্থান, সেই অবস্থান ক্যারি আউট করার দায়ও আমার না। আমি আমার মতো স্বতন্ত্র জায়গা থেকে আমার যে কাজগুলি, সেই কাজগুলি করি এবং সেই কাজগুলি করার ক্ষেত্রে আমাদের সংগঠনের যে মূলনীতির জায়গাগুলি, অর্থাৎ স্বৈরাচার, সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটিকে লক্ষ্যবস্তু করেই আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাই। ছাত্র ইউনিয়নের সাথে আসলে লেজুর ভিত্তিক রাজনীতির সম্পর্ক নিয়ে এর চেয়ে বেশি আসলে ফার্দার ক্ল্যারিফিকেশন দেওয়ার জরুরত বোধ করছি না। এবার আসলে ছাত্র রাজনীতির প্রশ্ন, এই আলোচনাগুলো আমরা বারবার করে করছি, বারবার করে শুনছি। আসলে এই আলোচনাটি যখন হচ্ছে তখন ছাত্র দলের যিনি প্রতিনিধি, তিনি থাকলে হয়তো আরো ভালো হতো। কিন্তু আমি আসলে আমার সহজ বুঝ থেকে কয়েকটা জিনিস বলতে চাই। প্রথম কথা হচ্ছে, দলীয় লেজুর ভিত্তি নিয়ে যা যা আলোচনা হয় এখানে, আপনারা আমরা বিতর্কের ভাষায় যেটাকে বলি কম্প্যারেটিভ, মানে দুইটা আলাদা আলাদা পৃথিবী, কোথায় কি ঘটতে পারে, এই কম্প্যারেটিভটাই আমরা বারবার করে ভুল নির্ধারণ করি। আমরা চিন্তা করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অর্থ হলো এই যে সমাজে বিদ্যমান পোলারাইজেশন, সমাজে বিদ্যমান যে মেরুকরণগুলি, সেই মেরুকরণগুলি উধাও হয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা, বাংলাদেশের রাজনীতিতে যে মেরুকরণ, সেই মেরুকরণের কোনো প্রভাব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। এটি সম্পূর্ণ একটি মানে কি বলবো, একটা খুবই শিশুতোষ ধারণা। আপনার অ্যাকচুয়াল কম্প্যারেটিভ যেটা, যদি এটাকে একটি বিতর্ক ধরি, তাহলে এখানে অ্যাকচুয়াল তুলনামূলক যে দুটি জায়গা, সেটি হচ্ছে এক, আপনি কি রাজনীতিকে ওপেন রাখার পক্ষে, আপনি কি রাজনীতিকে মুক্ত রাখার পক্ষে, নাকি আপনি রাজনীতিকে গুপ্ত রাখার পক্ষে। আমি মনে করি রাজনীতিকে মুক্ত রাখার পক্ষের যুক্তি অনেক বেশি এবং সেই জন্য আমি রাজনীতিকে সকল ফর্মে মুক্ত রাখার পক্ষপাতী। এখানে যে আলোচনাগুলি বারবার করে হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তার কথার একটা কন্ট্রাডিকশন ধরিয়ে দিতে চাই। তিনি একদিকে বলছেন যে ছাত্র রাজনীতি যারা করেন, ছাত্র রাজনৈতিক যেসব সংগঠন, সেই সংগঠনগুলির উচিত হবে ছাত্রদের সাথে আরো ঘনিষ্ঠতা নির্মাণ করা। ফাইন, তাহলে সেই ঘনিষ্ঠতা আমি কিভাবে নির্মাণ করব? একটা নতুন আলোচনা হচ্ছে যে হলগুলিতে হল কমিটি দেওয়া যাবে না এবং হলগুলিতে সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম করা যাবে না, এবং একইভাবে বলা হচ্ছে ডিপার্টমেন্টগুলিতে বা কোট আনকোট একাডেমিক এরিয়ায় কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না। ধরুন আমি একটা ছাত্র সংগঠন, আমি ছাত্র ঘনিষ্ঠ কাজ করতে চাই। এবার আমি দেখলাম সোশ্যাল সায়েন্সের বাইরে ক্যান্টিন নাই। এখন সোশ্যাল সায়েন্সের বাইরে যে ক্যান্টিন নাই, এই দাবি আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, সেই অনুষদের জায়গা থেকে করব। তাহলে ভাই এই প্রোগ্রামটা আমি কই করব? টিএসসিতে যেখানে সোশ্যাল সায়েন্সের কেউ নাই, নাকি শাহবাগে যেখানে সোশ্যাল সায়েন্সের কেউ নাই? আমি যদি সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীদের সাথে যেই তাদের জীবনের সাথে ঘনিষ্ঠ যেই বিষয়গুলি, সেগুলি নিয়ে আলোচনা তুলতে চাই, তাহলে তো সেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর নিচে। আমি যদি হলের খাবারের মান নিয়ে কথা বলতে চাই, আমি যদি বলতে চাই জগন্নাথ হলে নিরামিষ ক্যান্টিন বন্ধ হলো কেন, আমি যদি বলতে চাই যে হলের খাবার পানি বিশুদ্ধ কিনা, আমি যদি বলতে চাই হলের ইন্টারনেট কানেকশন যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট না, বেশি টাকা দিয়ে আমাদেরকে খারাপ ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে, তাহলে সেই রাজনীতিটা আমি কোথায় করব? সেই রাজনীতিটা তো আমার তাহলে সেই হলকে কেন্দ্র করেই করতে হবে। তাহলে যদি আমাকে সেই রাজনীতি করতে না দেওয়া হয়, তখন আমি কি করব? তখন আমি ছাত্র ইউনিয়নের ব্যানার নিয়ে সেখানে যাব না, আমি কোনো একটা সামাজিক প্ল্যাটফর্ম দাঁড় করাবো। সেই সামাজিক প্ল্যাটফর্মের পিছনে দাঁড়িয়ে আমি আমার রাজনীতি পার্সিউ করার চেষ্টা করব। আমার মনে হয় মুক্ত রাজনীতিকে আটক করার যে চেষ্টা, তা প্রধানত এই গুপ্ত রাজনীতিকে ইনসেন্টিভাইজ বা প্রণোদনা দিয়ে যায়। আমরা মনে করি সেই গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া কোনোভাবেই বাংলাদেশের জন্য সুখকর কোনো কিছু হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, অপরাজনীতি তো আছে, খারাপ রাজনীতি আছে, দলীয় লেজুর বৃত্তি আছে, সেগুলিকে আমরা ঠেকাবো কিভাবে? আমার মনে হয় এখানে তিনটা সাজেশন খুব কংক্রিট ভাবে আমার আছে। প্রথম সাজেশন,
ঢাকা বিশ্ববিদ্যালয় কোথাও সিআর ইলেকশন হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয় সেটা টিআর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিআর নাই, কোনো ক্লাস রিপ্রেজেন্টেটিভ নাই, যারা আছে তারা টিআর, টিচার্স রিপ্রেজেন্টেটিভ, আরো বাজে ভাষায় বললে টিচার্স পেড। এদের কাজ হচ্ছে শিক্ষকদের প্রতিনিধিত্ব ছাত্রদের কাছে করা। এই জন্য দেখবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা আলাদা করে নিজের কোর্সের সিআর নিজে নির্ধারণ করেন। ক্লাসের প্রতিনিধিকে এটা শিক্ষক কিভাবে নির্ধারণ করেন? তিনি তো শিক্ষকের প্রতিনিধি না, তিনি ক্লাসের প্রতিনিধি। তার কাজ ক্লাসের হয়ে শিক্ষকের সাথে, অথরিটির সাথে, সবার সাথে বার্গেইন করা। তাহলে সিআরের যে নির্বাচন, এই নির্বাচন কোনো রকম গঠনমূলক প্রক্রিয়ায় হয় না। তাহলে আজকে যদি সিআরের ইলেকশনই গঠনমূলক প্রক্রিয়া না হয়, তাহলে আপনি যতই ডাক শুরু দেন, যাই করেন না কেন, আপনি 40,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন না। কাজেই প্রথম কাজ হচ্ছে সিআরদের যে নির্বাচন, সেই নির্বাচনটিকে একটি গঠনগত কাঠামোর অন্তর্ভুক্ত করা এবং সেটাকে বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল কাঠামো, সেই অফিসিয়াল কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা। এই যে সিআররা নির্বাচিত হবেন, এই সিআরদেরকে নিয়ে আমরা পরবর্তীতে একটি সিআরস কাউন্সিল গঠন করতে পারি। সেই সিআরস কাউন্সিলের কাজ হবে, যেই ডাকসু হবে বা যেই ছাত্র সংসদ হবে, সেই ছাত্র সংসদের সাথে কোলাবোরেশনে কাজ করা, যাতে করে ওই সিদ্ধান্তগুলি উপর মহল থেকে চাপিয়ে দেওয়া না সম্ভব হয়। প্রত্যেকটি ক্লাসে একজন প্রতিনিধি থাকেন, যিনি তার ক্লাসের প্রতিনিধিত্ব করতে সক্ষম হন। তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম অটোমেটিক্যালি তৈরি হলো, যেখানে কোনো একটি ছাত্র সংগঠন যদি উল্টোপাল্টা কিছু করে, তাহলে সেটি নজরে আনার জন্য আপনার একটা লেজিটিমেট প্রতিনিধি ক্লাসরুমগুলি থেকে থাকলো। ছাত্র ইউনিয়ন সিপিবির কোনো গণসংগঠন না, আপনি মানবেন না। কেন মানবেন না? কারণ আপনি যদি গঠনগতভাবে দেখেন এদের পার্থক্য রয়েছে, তাও আপনার মনে হবে এখানে কোনো না কোনো একটা আদর্শিক লিঙ্ক রয়েছে। ঠিক একইভাবে যতবার এখানে এসে ছাত্র শিবির বলবে যে তারা জামাত ইসলামীর অঙ্গ সংগঠন না, আপনি বলবেন যে না, এখানে যদি গঠনগত সম্পর্ক নাও থাকে, তাও আদর্শ ভিত্তিক সম্পর্ক আছে। ছাত্র রাজনীতি তো কোনো ইনকিউবেটরে হয় না, ছাত্র রাজনীতি দেশের মধ্যে দাঁড়িয়ে হয়। ফলে আপনি যখন ছাত্র রাজনীতি করছেন, সেই রাজনীতি নিশ্চয়ই কোনো বিশ্ববিখ্যা থাকে, কোনো একটা দৃষ্টিভঙ্গি থাকে, যেই দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি শুধু আপনার বিশ্ববিদ্যালয়কে না, আপনার দেশকে, এমনকি আপনার পৃথিবীকেও ব্যাখ্যা করার চেষ্টা করেন। কাজেই আপনার সেই আইডিওলজিক্যাল লিনিয়েজের কনক্লুশন তো এটাই যে আপনি কোনো একটা সংগঠন দাঁড় করাবেন। আক্তাররা এখানে দাঁড়িয়ে দীর্ঘদিন বলতো যে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লড়াই করবে, এবং তারা করেছে। করার পরে কি হয়েছে? এটা স্বাভাবিক পরিক্রমা, আমি বলছি না এটা তাদের দোষ বা হিপোক্রেসি। স্বাভাবিক পরিক্রমা হচ্ছে, আপনি যখন ছাত্র রাজনীতি থেকে সফল হবেন, তখন ন্যাচারালি আপনার জাতীয় রাজনীতিতে আপনার একটা গেটওয়ে তৈরি হবে। তখন কি আপনি রাজনৈতিক সংগঠন তৈরি করবেন না? আজকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট রাখতে চায়, তার একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে। যেই মুহূর্তে সে রাজনৈতিক দল তৈরি করবে, সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ছাত্র সংগঠন হয়ে যাবে। কাজে এই ফের থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই। আপনার যেই ছাত্র রাজনীতি, তার প্রভাব জাতীয় রাজনীতিতে, এবং জাতীয় রাজনীতির যে প্রভাব তা ছাত্র রাজনীতিতে থাকবেই। প্রশ্নটা সেটা নিষিদ্ধ করার না, প্রশ্নটা রেগুলেট করার, প্রশ্নটা নিয়ন্ত্রণ করার, প্রশ্নটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার। আমার মনে হয় নিষিদ্ধ করার, কমানোর, দমন করার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বের হয়ে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যেন অন্ততপক্ষে কীভাবে রাজনীতিকে রেগুলেট করা যায় এবং কিভাবে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে এরকম হাস্যকর প্রশ্ন যে ছাত্র রাজনীতি কি থাকবে না, এই প্রশ্নগুলো আমাদের 5 বছর পর না শুনতে হয়। আপনারা সবাই অনেক মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে, তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।
আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।